আশা করি ঠাকুর মা স্বামীজির কৃপায় তোমরা সকলেই ভালো আছো। এর আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার দিন আমি অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে তা শুরু করেছিলাম। ওই দিন তাপের গলনাঙ্কের উপর চাপের প্রভাব এবং অপদ্রব্যের প্রভাব কেমনভাবে প্রভাব বিস্তার করে সেটা কিন্তু এর আগের দিন আলোচনা করেছিলাম। ওই পর্যন্ত আমাদের হয়েছে। তার পরবর্তী পর্যায়ে যে রয়েছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কাকে বলে তোমরা কি কেউ জানো? স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটন যুক্ত অঙ্ক, বয়েলিং পয়েন্ট, অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল পদার্থ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ফুটে বাষ্পে পরিণত হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রাকেই বলা হচ্ছে কি? স্ফুটনাঙ্ক। আবারও বলছি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ, বিশুদ্ধ তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এবং যতক্ষণ না ওই সম্পূর্ণ তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট উষ্ণতা বজায় থাকে, তাকে ওই বিশুদ্ধ তরলের বলা হয় কি? স্বাভাবিক স্ফুটনাঙ্ক। স্বাভাবিক স্ফুটনাঙ্ক সাধারণত যেমন ধরো আমি বলছি জলের স্ফুটনাঙ্ক কত? তোমরা সকলেই বলবে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট, ওই নির্দিষ্ট তাপমাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জল ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে। কিন্তু তারপরে বলেছি, তার মানে কি? জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট এফ। কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে জল নিয়ে তুমি ফোটাতে শুরু করেছো, তাপ দিতে শুরু করেছো, সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যাওয়ার পরই ফুটতে শুরু করেছে। আমরা যত তাপই দিই না কেন ওই জলটার তাপমাত্রা কখনোই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় না, যদি চাপটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপই থাকে। চাপের পরিবর্তন না ঘটালে স্ফুটনাঙ্কের কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না। অর্থাৎ যতক্ষণ না ওই পাত্রের সম্পূর্ণ জলটা ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কোনো শর্ত আরোপ ছাড়া ওই জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসই থাকে। যখন সব জলটা ফুটে বাষ্পে পরিণত হয়ে যায় তখন শুধুমাত্র খালি পাত্রের তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি পেতে পারে, কিন্তু জলের উষ্ণতা আর বৃদ্ধি পায় না। এই জন্যে ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাই হলো জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর কেমন ভাবে নির্ভর করে? স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট বা বয়েলিং টেম্পারেচার, এখানে আমরা বলবো বয়েলিং পয়েন্ট। যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো বিশুদ্ধ তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় তাকেই বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। এবং যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ ওই নির্দিষ্ট উষ্ণতা বজায় থাকে, তাকেই বলা হয় কি? স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তাহলে জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা দেখেছি তাহলে জল ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়।
এরপর স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর কেমনভাবে নির্ভরশীল? স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর কেমনভাবে নির্ভরশীল? স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর কোন কোন বিষয়ের উপর কেমন ভাবে নির্ভরশীল? স্ফুটনাঙ্ক মেনলি ডিপেন্ড করে, ওখানে যেমন দেখেছিলাম গলনাঙ্ক ডিপেন্ড করে কোন কোন বিষয়ের উপর, এর আগে দিন তোমাদের বলেছিলাম গলনাঙ্ক নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? গলনাঙ্ক নির্ভর করে চাপের উপর আর অপদ্রব্যের উপস্থিতির উপর। ঠিক একই রকম ভাবে স্ফুটনাঙ্ক কিন্তু চাপের উপর নির্ভরশীল। যে কোনো তরলের উপরকার চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাস করলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে 1 নম্বর হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে প্রথমত হলো চাপের উপর। তাহলে চাপের উপর স্ফুটনাঙ্ক কেমন ভাবে নির্ভরশীল? না, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাসে বিশুদ্ধ তরলের চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায় বা স্ফুটনাঙ্ক কমে যায়। তো তোমরা এমন একটা যন্ত্রের নাম বলতে পারবে যেখানে দেখো কোনো বিশুদ্ধ তরলের উপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়, কোনো বিশুদ্ধ তরলের উপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয়? এমন কোনো তরলের উদাহরণ দিতে পারবে বা যন্ত্রের? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের পারা উচিত। তোমরা সকলেই হয়তো বলবে প্রেসার কুকার। ইয়েস, প্রেসার কুকার দেখেছো, প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে প্রেসার কুকার, যেখানে আমরা কি করি, ওর উপরে একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়, ভালো করে এঁটে দেওয়া হয় এবং ওর মধ্যেকার যখন তাপ দেওয়া হয়, জলের মধ্যে কিছু দিয়ে চাল দিয়ে সেদ্ধ করার সময় বা ভাত তৈরি করার সময়ে সেখান থেকে কিন্তু বাষ্পটা বেরিয়ে আসতে পারে না, যার দরুন ওখানকার বাষ্প চাপ বৃদ্ধি পেতে থাকে। বাষ্পটা নির্দিষ্ট আয়তনের মধ্যে জমা হয়ে অনেক বেশি পরিমাণে জমা হতে থাকে, যার ফলে ওই তরলের উপরকার বাষ্পচাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পায়। আর চাপ বৃদ্ধিতে চাপ বাড়ার সাথে সাথে ওই বিশুদ্ধ তরলের মানে জলের স্ফুটনাঙ্ক চলে যায় প্রায় 130 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, যার জন্যে যে কোনো খাবার খুব সহজেই সেদ্ধ হয় বা স্বল্প সময়ের মধ্যে সেটা সিদ্ধ হয়ে যায়। তারপর ওর মধ্যেই লাগানো থাকে একটা ভাল্ব। ভাল্ব মানে একটা কপার টিকা। জীববিজ্ঞানে আছে দেখবে, হৃৎপিণ্ডে আমাদের অনেক কপার টিকা আছে, কপার টিকা বা ভাল্ব আছে। ইংরেজিতে বলা হয় ভাল্ব আর বাংলায় বলা হয় কপার টিকা বা একমুখী কারক। অর্থাৎ যে কোনো একটা তরলকে একটা মুখেই প্রবাহিত করে, সেই মুখে কিন্তু অন্য কোনো প্রবাহী প্রবেশ করতে পারে না। যেদিকে বেরিয়ে যায় সেদিকেই সবসময় বেরিয়ে যায়, কিন্তু ওই পথে অন্য কোনো গ্যাস বা তরল পদার্থ কিন্তু প্রবেশ করতে পারে না। সেটাই হলো কপার টিকা বা ভাল্ব। ওই প্রেসার কুকারে একটা ভাল্ব থাকে, ওই বাষ্পচাপটা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে যাওয়ার পর যে চাপটা ওই যে পাতের তৈরি প্রেসার কুকারটা সেই চাপটা সহ্য করতে পারে, সেই সহ্য সীমা পর্যন্ত সে কি করে, ওই বাষ্পটাকে আটকে রাখে। তারপরে ওই ভাল্বটার উপরে চাপ বাড়লেই একসময় ভাল্বটা খুলে যায়, খুলে গিয়ে ওর একটা ওয়েট লক থাকে, লক মানে সেটা একটা ভার চাবি,
সেই ওয়েট লকটাকে ঠেলে দেয়, দিয়ে ভেপারটা বেরিয়ে যায়। বেশ কিছু পরিমাণ ভেপার বেরিয়ে গেলেই আবার ওর মধ্যেকার চাপটা কমে যায় এবং তারপর আবার নির্দিষ্ট সময় অন্তরে বাষ্প জমা হতে হতে চাপ একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে যাওয়ার পর আবার কিছু সময় অন্তর অন্তর একটা করে সিটি পড়ে, অর্থাৎ ভাল্বটা উপর দিকে উঠে যায়, ওয়েট লকটা উপর দিকে উঠে গেলেই ভাল্বটা দিয়ে বেশ কিছু পরিমাণ বাষ্প বেরিয়ে চলে আসে। অর্থাৎ এখানে কি করা হচ্ছে, এই প্রেসার কুকার যন্ত্রে তাহলে স্ফুটনাঙ্ক চাপের উপর কেমন ভাবে প্রভাব বিস্তার করে বা কেমন ভাবে নির্ভরশীল, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ স্ফুটনাঙ্ক চাপের সাথে সমানুপাতিক। স্ফুটনাঙ্ক ভ্যারিজ অ্যাজ চাপ, তাহলে চাপের সাথে সমানুপাতিক। চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। যে কোনো তরলের ক্ষেত্রেই চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এরপরে যেটা আমরা আসছি যে চাপ হ্রাসে প্রেসার কুকারে, তাহলে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকার নামক যন্ত্রে, প্রেসার কুকার নামক যন্ত্রে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এরকম কোথাও দেখেছো? তোমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা আছে যেখানে চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়? যেখানে চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায় যেখানে চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়, এমন কোনো বাস্তব অভিজ্ঞতা তোমাদের আছে? কখনো দেখেছো কি এই যেগুলো ডিসপোজেবল সিরিঞ্জ বা ডিসপোভ্যান, ওই ডিসপোজেবল সিরিঞ্জগুলোতে সুইচটা খুলে দেবে, খুলে দিয়ে ওই সিরিঞ্জের সাহায্যে একটুখানি কুসুম গরম জল বা স্বল্প উষ্ণ জল, হয়তো একটা বাটিতে জল নিয়েছো বা প্লেটে একটু জল নিয়েছো, নিয়ে একটু রোদের মধ্যে রেখে দিয়েছো, রোদ্দুরে রেখে দিয়েছো, দিয়ে ওই ডিসপোজেবল সিরিঞ্জের বা ডিসপোভ্যানের ওই সুইচটা খুলে দিয়ে ওই মুখটা দিয়ে তুমি মানে ওই গরম জল, ঈষদ উষ্ণ জল বা পদউষ্ণ জল একটু টানলে, টানার পর তুমি তোমার এই বাঁ হাতে তর্জনীতে একটুখানি জল লাগিয়ে ওর মুখটাকে চেপে ধরবে। যেদিক থেকে তুমি জলটা টেনেছো সেই সিরিঞ্জের মুখটাতে এরকমভাবে চেপে ধরবে, ধরে তারপরে যদি একটুখানিও টানো সিরিঞ্জটাকে, মানে যে সিলিন্ডারটা পিস্টনটা টানা হচ্ছে নিচের দিকে, সেটাকে যদি আরেকটুখানিও টানা হয় বা পাশের দিকে টানা হচ্ছে, সেটাকে যদি নিচের দিকে টেনে নিয়ে আসা হয়, তাহলে দেখা যায় যে ভেতরকার জলটা থেকে অনেক বুদবুদ উঠছে উপরের দিকে। কোথা থেকে এলো বায়ু বুদবুদটা? ওর মধ্যে তো কোনো বায়ু ছিল না, শুধু আমি জলটাই তুলেছিলাম, দিয়ে আঙুল চাপা দিয়ে ধরেছি, মানে বাইরে থেকে বায়ু ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারেনি। আর নিশ্চয়ই পেছনের দিক থেকে যে ভালভটা লাগানো আছে সেদিক থেকে বায়ু বা কোনো প্রবাহী ওর মধ্যে প্রবেশ করতে পারে না। তাহলে ওই বায়ু বুদবুদগুলো এলো কোথা থেকে? তখন কিন্তু কি হয়েছে, ওর বুদবুদ উঠছে কেন? তখন ওই জলটা ফুটতে শুরু করেছে, অর্থাৎ ওই উষ্ণতাতে ফুটতে শুরু করেছে, অর্থাৎ চাপ কমানোর দরুন ওর স্ফুটনাঙ্ক অনেকখানি কমে গেছে। আমি পিস্টনটা টানার সাথে সাথে ওই সিরিঞ্জের মধ্যেকার চাপ অনেকখানি হ্রাস পেয়েছে। সিরিঞ্জের মধ্যেকার চাপ হ্রাস পাওয়ার ফলে সেখানে যেটা হয়েছে যে সিরিঞ্জের মধ্যেকার ওই ঈষদ উষ্ণ জলের বা পদউষ্ণ জলের স্ফুটনাঙ্ক অনেকখানি হ্রাস পেয়েছে।
সেটা দেখা যাচ্ছে হয়তো 70 ডিগ্রি বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই জলটা ফুটতে শুরু করেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে। কিসের কারণে? চাপ হ্রাসের কারণে। চাপ হ্রাসের কারণে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। স্ফুটনাঙ্ক হ্রাস পায় কখন? ইনজেকশনের সিরিঞ্জের সাহায্যে জল, ঈষৎ উষ্ণ জল টেনে তোলার সময় আর যে যন্ত্রটা ব্যবহার করা হয় এই নীতিটা, যে চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়, সেটা হচ্ছে কি না কনডেন্সড মিল্ক তৈরির সময়, ঘনীভূত দুধ তৈরির সময়ে ডেয়ারি শিল্পে বা দুগ্ধ শিল্পে এই কার্যনীতি ব্যবহার করা হয়। সেখানে চাপ হ্রাস করে দুধের স্ফুটনাঙ্ক অনেকখানি কমানো হয়। তাহলে কনডেন্স মিল্ক তৈরির সময়ে বা ঘনীভূত দুধ তৈরির সময়ে চাপ হ্রাস করে স্ফুটনাঙ্ক হ্রাস করা হয়। আরেকটি বিষয় হচ্ছে, এটা হলো চাপের প্রভাব। আরেকটি বিষয় হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি। গলনাঙ্কের ক্ষেত্রেও যেমন ছিল, এখানেও তেমনি অপদ্রব্যের উপস্থিতির উপর স্ফুটনাঙ্ক নির্ভরশীল। দু নম্বর হচ্ছে অপদ্রব্য বা বর্জ্য পদার্থ। অপদ্রব্যের উপস্থিতি আমাদের বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্কের উপর প্রভাব বিস্তার করে। যেমন জল, ফুটন্ত জলে যদি আমরা জল ফুটতে শুরু করে, আমরা দেখেছি স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ফুটন্ত জলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেখানে যদি আমরা কিছুটা খাদ্য লবণ, নুন, খাবার নুন যোগ করে দিই, তাহলে দেখা যায় যে ওই জলের স্ফুটনাঙ্ক কিন্তু অনেকখানি বৃদ্ধি পায়। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে ওই স্ফুটনাঙ্ক কিন্তু সহজে বাড়ে না। আমি এই জন্য আগেই বললাম যে স্বাভাবিক স্ফুটনাঙ্ক, জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু জলের স্ফুটনাঙ্ক কখনোই বৃদ্ধি পায় না। তাহলে এবং আরো বলেছি যে শর্ত প্রয়োগ ছাড়া, এখানে শর্ত প্রয়োগটা কি হলো? অপদ্রব্যের উপস্থিতি। খাদ্য লবণ মিশিয়ে দেওয়া হলো বিশুদ্ধ জলের সাথে। বিশুদ্ধ জলের সাথে খাদ্য লবণ মিশিয়ে দিলে সেটা কি হয়? জলের স্ফুটনাঙ্ক অনেকখানি বেড়ে যায়। তাহলে অপদ্রব্যের মধ্যে খাদ্য লবণ NaCl বিশুদ্ধ জল মিশিয়ে দিলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্রায়, বিশুদ্ধ জল যার স্ফুটনাঙ্ক প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় অপদ্রব্যের উপস্থিতিতে। আমরা যখন কিছুদিন আগে পর্যন্ত আমাদের সময়ে যখন আমরা ছোটবেলায় স্কুলে আসতাম, তখন অনেক ক্ষেত্রে দেখেছি মায়েরা কি করে, যে তখন তো এতখানি মানে আর্থসামাজিক অবস্থা এত উন্নত ছিল না, যার জন্যে প্রায় অধিকাংশ বাড়িতেই কিন্তু প্রেসার কুকার বলে কি যন্ত্র সেটা ছিল না। সেই কারণের জন্যে মায়েরা কি করতেন, ওর মধ্যে কিছুটা হলেও, টাইমটা সব তো
ওর মধ্যে হাঁড়ির মধ্যে কিছুটা হলেও লবণ ফেলে দিতেন। লবণ ফেলে দিয়ে সেটাকে লবণ ফেলে দেওয়ার সাথে সাথে অর্থাৎ ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য 1 চিমটি করে লবণ ফেলে দিলেন, 1 চামচা নুন ওর মধ্যে দিয়ে দিলেন। কেন? তাহলে ভাতগুলো মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু না, সেটা কখনোই নয়, যাতে তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে যায়। যদি ওইভাবেই ফুটতে থাকতো তাহলে তো জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই ফুটে চলতো, ভাতটা কিন্তু সহজে সেদ্ধ হতো না। যতই আমরা উনানের জাল বা জ্বালানি যতই বেশি বাড়াই না কেন, তাতেও কিন্তু ওই জলের তাপমাত্রা বা স্ফুটনাঙ্ক কিছুতেই বৃদ্ধি পেত না, যতক্ষণ না সম্পূর্ণ জলটা ফুটে বা সেবন হতো। সেই জন্যই ওর মধ্যে কিছু পরিমাণে খাবার নুন 1 চিমটি নুন যোগ করে দেওয়ার সাথে সাথে সেটা কি হলো, স্ফুটনাঙ্কটা, জলের স্ফুটনাঙ্কটা গিয়ে পৌঁছলো প্রায় 110 থেকে 112 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওই উষ্ণতাতে খুব স্বল্প সময়েই ওই চাল বা ভাতগুলি সেদ্ধ হয়ে যেত। তাই এই খাদ্য লবণ যোগ করে দিতেন। আর ওই লবণের নোনতা ভাবটা চলে যেত কোথায়? ফ্যানের মধ্যে। ভাতটাই হয়ে যাওয়ার পর ফ্যান ঘোরানোর সাথে সাথে ওই ফ্যানের মধ্যে চলে যেত ওই নোনতা ভাবটা বা লবণটা, যার জন্যে ভাতও কিন্তু নোনতা হতো না, কিন্তু স্বল্প সময়ের মধ্যে সুসিদ্ধ হয়ে যেত। তখন ছোটবেলায় কিন্তু এর কারণ বুঝতে পারিনি, এতদিনে বুঝেছি বা যখন আমরা শিখেছি, পড়েছি, জেনেছি, তখন বুঝতে পেরেছি এই কারণের জন্য মায়েরা ওই ভাতের হাঁড়িতে 1 চামচা করে নুন দিয়ে দেন। ভাতটা ফুটছে সেই সময় 1 চামচা নুন দিয়ে দিলেন, যাতে ভাতটা সহজে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, তাহলে এই দুটি বিষয়ের উপর স্ফুটনাঙ্ক নির্ভরশীল। 1 নম্বর হলো চাপ, আর দ্বিতীয়ত হলো অপদ্রব্য। চাপ সমস্ত তরলের ক্ষেত্রেই, বিশুদ্ধ তরলের ক্ষেত্রেই চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং চাপ হ্রাসে স্ফুটনাঙ্ক হ্রাস পায়, এবং অপদ্রব্যের উপস্থিতি যে কোনো বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ককে বাড়িয়ে দেয়। অপদ্রব্যের উপস্থিতি, বিশুদ্ধ তরলের সাথে অপদ্রব্যের উপস্থিতি স্ফুটনাঙ্ককে অনেকখানি বাড়িয়ে দেয়। এরপরে যেটা আমরা আসবো, এই তাপমাত্রা ক্লাস 8 সিলেবাস অনুযায়ী তাপমাত্রা বা উষ্ণতা যতটুকু যা আছে এখানে কিন্তু আসল থিওরিক্যাল পার্টটা শেষ। এরপরে যেটা হচ্ছে এই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর এবং আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে তাপের পরিবহন বা তাপ সঞ্চালন। তাপটা এক প্রকার শক্তি, আমরা প্রথমেই বলেছি তাপ হলো শক্তি, এবং বিজ্ঞানের ভাষায় তাপ একটি রাশি। তাহলে তাপ যদি শক্তি হয়, তাহলে যে কোনো নির্দিষ্ট স্থানে অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে নিম্নতর শক্তি স্থানের দিকে শক্তির সঞ্চালন ঘটে। ঠিক সেভাবে তাপেরও উষ্ণতর অংশ থেকে, অর্থাৎ যেখানে অধিক শক্তি বিরাজমান বা অধিক শক্তি উপস্থিত, সেখান থেকে কম শক্তির দিকে তাপের সঞ্চালন ঘটে বা শক্তির সঞ্চালন ঘটে বা তাপের পরিবহন ঘটে। তাহলে যে কোনো একটা উষ্ণতর বস্তু থেকে তাপটা শীতলতর বস্তুর দিকে বা শীতলতর অংশের দিকে সঞ্চালনকেই বলা হয় কি? তাপের পরিবহন। তাপের পরিবহন। তাপের পরিবহনে আমরা দেখেছি বা আমাদের পরিবহন প্রণালী 3 প্রকারের। তাপ সঞ্চালন বা তাপ পরিবহন প্রণালী 3 প্রকারের। প্রথম হচ্ছে কি? পরিচলন, পরিবহন। প্রথম হচ্ছে পরিবহন।
পরিবহন প্রণালীতে তাপ সাধারণত কঠিন মাধ্যমে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে পরিবাহিত হয়, বহন করে নিয়ে যায়, পরিবাহিত হয়। যেমন ধরো একটা লোহার দণ্ড বা লোহার রড, উনানে ওই দণ্ডের এক প্রান্ত উনানে ধরেছ, সেটা কি হবে? ক্রমশ উষ্ণতর অংশ থেকে ওই মোমবাতির শিখাতে ধরেছ কিংবা উনানের শিখাতে ধরেছ ফ্লেমের মধ্যে, তাহলে উষ্ণতর অংশ থেকে তাপটা শীতলতর অংশের দিকে পরিবাহিত হবে, শীতলতর অংশের দিকে চলে যাবে। যার ফলে এই শীতলতর দিকের অংশে চলে যাওয়ার দরুন কি হচ্ছে? উষ্ণতর অংশ থেকে তাপ সঞ্চালিত হচ্ছে শীতলতর অংশের দিকে। এটাকেই বলা হচ্ছে তাপের সঞ্চালন বা তাপের পরিবহন। আর লোহার দণ্ড মানে সেটা কঠিন মাধ্যম। তাহলে কঠিন মাধ্যমের ক্ষেত্রে আমি উষ্ণতর অংশ থেকে উষ্ণতর অংশের কণাগুলো কি হয়, মানে কঠিন বস্তুর ক্ষেত্রে পরস্পরের এদের মধ্যে অন্তর্বর্তীকালীন যে দূরত্ব, অণুগুলির মধ্যেকার অন্তরাণবিক দূরত্ব অনেক কম, বা তারা গায়ে ঠাসাঠাসি অবস্থায় থাকে, গায়ে গায়ে লেগে থাকে, যার জন্যে উষ্ণতর অংশের কণাগুলো উত্তেজিত হয়ে মানে তাপ গ্রহণ করে, শক্তি গ্রহণ করে উত্তেজিত অবস্থায় চলে যায়, যার জন্য তারা নিজেদের জায়গায় স্থির থেকে কম্পিত হতে থাকে, ভাইব্রেশন সৃষ্টি হয়, কম্পিত হতে থাকে। অর্থাৎ উষ্ণতর অংশ থেকে তাপ শীতলতর অংশের দিকে চলে যায় ওই কম্পনের দ্বারা। ঠিক এভাবে যদি এই অণুটা কাঁপতে থাকে, সেটার সঙ্গে গায়ে ঠেকাঠেকি হতে হতে তাপটা এতে আসার সঙ্গে সঙ্গে এই আবার কাঁপতে থাকে, এটা থেকে পরবর্তী অণুতে এইভাবে কম্পনের দ্বারা উষ্ণতর অংশ থেকে তাপটা শীতলতর অংশের দিকে সঞ্চালিত হয়। অর্থাৎ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যখন উষ্ণতর অংশ থেকে তাপ শীতলতর অংশের দিকে সঞ্চালন ঘটে, তখন অণুগুলি স্থান পরিবর্তন না করে নির্দিষ্ট স্থানে স্থির থেকে শুধুমাত্র কম্পনের দ্বারা যে প্রণালীতে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে নিয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে তাপের পরিবহন। আগেকার দিনে স্কুলে, প্রতিটা স্কুলে বাগানের কাজ হতো। আমাদের স্কুলেও বাগানের কাজ করার সময় আমরা এক একটা ক্লাসে সপ্তাহে এক একদিন করে বাগানের ক্লাস থাকতো। তো সেই বাগানের গাছে জল দেওয়ার জন্য, ফুল গাছে জল দেওয়ার জন্য আমরা সবাই কি করতাম, গোল হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম একবারে কল থেকে বাগান পর্যন্ত। এরপরে একজন ছাত্র কলে পাম্প করে যাচ্ছে, তখনকার দিনে তো এরকম মিনি ডিপটিউবওয়েল বা ডিপটিউবওয়েল বা এরকম সাবমার্সিবল ছিল না, যার সাহায্যে এখন পাইপের সাহায্যে জল গাছের গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে, সেটা সম্ভব ছিল না। তখন আমাদেরকে বালতি করে জল দিতে হতো। তো সেই জন্য কি করলো, একটা ছেলে পাম্প করে যেতে থাকলো, ওই বালতি ভর্তি হতে থাকলো। বালতি ভর্তি হওয়ার সাথে সাথে একজন নিয়ে এক নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পরের জনকে বালতিটা ধরিয়ে দিল, পরের জন হাত বাড়িয়ে নিয়ে আবার তারপরের জনকে দিয়ে দিল। এইভাবে নির্দিষ্ট অন্তরে দাঁড়িয়ে থেকে ওই জলের বালতি কল থেকে মানে উৎস থেকে চলে গেল কোথায়, যেখানে ফুল গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে সেখানে বাগানে চলে গেল। আবার বৃত্তাকার পথে সেই খালি বালতি ফিরে আসছে। তাহলে ছাত্ররা নির্দিষ্ট জায়গায় স্থির আছে, কিন্তু জলের বালতি কল থেকে হয়ে ফুল গাছের গোড়ায় চলে যাচ্ছে এবং ফুল গাছের গোড়া থেকে আবার খালি বালতি আবার কলে চলে যাচ্ছে। এটাই হচ্ছে কি পরিবহন প্রণালীর যথার্থ উদাহরণ। অর্থাৎ ছাত্রেরা নির্দিষ্ট জায়গায় স্থির আছে, কিন্তু ওই জলটা পরিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে জলের অণু, কঠিনের অণুগুলো নির্দিষ্ট জায়গায় স্থির থেকে ওখানে যেমন ছাত্ররা হাত বাড়িয়ে নিচ্ছিল, পরের জনকে দিচ্ছিল, ঠিক তেমন ভাবে ওই কম্পনের দ্বারা উষ্ণতর অংশের কোণা থেকে তাপটাকে নিয়ে শীতলতর অংশের দিকে কণাগুলোকে স্থানান্তরিত করে, কণার তাপটাকে স্থানান্তরিত করে। এটাই হলো কি পরিবহন। সাধারণত কঠিন মাধ্যমে পরিবহন প্রণালীতে তাপের সঞ্চালন ঘটে। এর পরবর্তী পদ্ধতি হচ্ছে পরিচলন।
পরিচলন প্রণালীতে তাহলে তাপ সঞ্চালন, এখানে আমরা যেটা বললাম প্রথম বলেছি যে তাপ সঞ্চালনের প্রথম পদ্ধতি হলো 1 নম্বর পদ্ধতি হলো পরিবহন। 2 নম্বর হচ্ছে পরিবহনটা সাধারণত দেখা যায় কঠিন মাধ্যমে, এটা পরিচলন। পরবর্তী তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি হলো পরিচলন। এই পরিচলন প্রণালীতে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে প্রবাহিত হয় এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাহের মধ্যে মানে তরল এবং গ্যাসের মধ্যে, তাহলে পরিচলন প্রণালীতে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যায়, পরিবহন প্রণালীতেও যায়। কিন্তু পরিচলনের সঙ্গে মানে পরিবহনের সঙ্গে পরিচলনের পার্থক্যটা কি? পরিচলনের ক্ষেত্রে তরলের অণুগুলো উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে সঞ্চালনের দ্বারা উষ্ণতর অংশ থেকে তাপটাকে শীতলতর অংশের দিকে বয়ে নিয়ে যায়, তারা নিজেরা বহন করে নিয়ে যায় চলনের দ্বারা বা গমনের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে। আমরা দেখেছি ভাতের হাঁড়িতে যখন জলটা ফোটে তখন কিন্তু জলটা কি হয়, নিচের জলটা উপরের দিকে উঠে আসে এবং উপরের জলটা আবার নিচের দিকে নেমে যায়। অর্থাৎ নিচের জল, হাঁড়ির বা পাত্রের নিচের অংশের জলটা বা আগুন উৎসের সংস্পর্শে, তাপ উৎসের সংস্পর্শে থাকা জলটা উত্তপ্ত হয়ে গরম হয়ে হালকা হয়, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। আর উপরের দিকে উঠে গেলেই অভিকর্ষের ক্রিয়ায় উপরের দিকের ঠান্ডা বা ভারী জলটা নিচের দিকে নেমে যায়। আর নেমে যাওয়ার সাথে সাথে অর্থাৎ কি, উষ্ণতর অংশের জলের কণাগুলো বা অণুগুলো গরম হয়ে হালকা হয়, তারা নিজেরা তাপটাকে বহন করে নিয়ে আসে, চলনের দ্বারা বহন করে নিয়ে আসে বা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে নিয়ে আসে। এবং শীতলতর অংশের কণাগুলো অপেক্ষাকৃত ভারী হওয়ার জন্য তারা ওই উষ্ণতর অংশে যায়, গিয়ে আবার ওখানে উষ্ণ হয়ে আবার উপরে উঠে আসে। অর্থাৎ কি না, কণাগুলোর সঞ্চালনের দ্বারা যে কোনো বিশুদ্ধ তরল বা প্রবাহীর মধ্যে কণাগুলির বা অণুগুলির, উষ্ণতর অংশের কণাগুলির বা অণুগুলির সঞ্চালনের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যে প্রক্রিয়ায় তাপের পরিচলন বা সঞ্চালন ঘটে তাকে বলা হচ্ছে পরিচলন। তাপের সঞ্চালন ঘটে তাকে বলা হচ্ছে পরিচলন। বিশুদ্ধ তরল বা তরল এবং গ্যাসের মধ্যে সাধারণত পরিচলন প্রক্রিয়ায় তাপের সঞ্চালন ঘটে। এবং 3 নম্বরটি হলো বিকিরণ। সাধারণত গ্যাসীয় মাধ্যমে বা শূন্য মাধ্যমে বিকিরণ প্রণালীতে তাপের সঞ্চালন ঘটে। শূন্য মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে বিকিরণ প্রণালীতে তাপের সঞ্চালন ঘটে। আমরা এর আগের দিনই বলেছি, প্রথম দিন পড়ানোর সময়, যে বিকীর্ণ তাপ, একটা কথা বলেছিলাম তোমাদের মনে থাকতে পারে যে বিকীর্ণ তাপ কোনটা? সাধারণত বিকিরণ প্রণালীতে যে তাপ ছড়িয়ে পড়ে, সূর্য থেকে যে তাপ পৃথিবীর দিকে আসে বা পৃথিবী পৃষ্ঠে আসে সেটা একটা বিকীর্ণ তাপ। সেই বিকীর্ণ তাপ সূর্য থেকে যখন পৃথিবীতে আসে, আসার সময়ে তাপ এবং আলোকরশ্মি অনেক মাধ্যম রয়েছে পৃথিবী এবং সূর্যের মধ্যেকার বায়ুমণ্ডলে বা আবহমণ্ডলে, যেখানে কোনো মাধ্যম নেই, অর্থাৎ শূন্য মাধ্যম। তাহলে তাপ যদি মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে না পারে, তাহলে সেই সব জায়গা দিয়ে তাপ আসে কিভাবে? আসে এই বিকিরণ প্রণালীতে, যেখানে তাপ কিন্তু কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। তাপ সঞ্চালনে বা তাপ পরিবহন বা পরিচলন কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়। তাপ উৎস থেকে বা কোনো মাধ্যম থাকলেও
সেই মাধ্যমকে উত্তেজিত বা উদ্দীপিত না করেই বা সেই মাধ্যমের উপর নির্ভরশীল না হয়ে এক স্থান থেকে অন্য স্থানে তাপ পরিবাহিত হয় যে প্রণালীতে, সেই তাপকেই, সেই প্রণালীর তাপ সঞ্চালনকেই বলা হচ্ছে কি বিকিরণ। সূর্য থেকে তাপ পৃথিবী পৃষ্ঠে আসে বিকিরণ প্রণালীতে। তাহলে বিকিরণ প্রণালীতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, পৃথিবী পৃষ্ঠে আসার সময়ে সে কি করে, অনেক জায়গা রয়েছে যেখানে কোনো মাধ্যম নেই, মাধ্যম ছাড়াও সে বিস্তার লাভ করতে পারে বা সঞ্চালিত হয়। সেই কারণের জন্যেই পৃথিবীতে তাপ আসে। যদি এরকম হতো তাপ মাধ্যম ছাড়া অগ্রসর হতে না পারত, তাহলে কিন্তু সূর্য থেকে বা অন্যান্য গ্রহ নক্ষত্র থেকে তাপ কিন্তু পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাতে পারত না। তখন কিন্তু পৃথিবী একটা উষর মরুভূমিতে পরিণত হতো, কোনো গাছপালাই হতো না, জীবজন্তু জন্মাতো না। উইদাউট হিট, তাপ উৎস ছাড়া পৃথিবীতে কিন্তু এত সুন্দর পৃথিবী বা ধরনের সৃষ্টি হতো না। যাই হোক, তাহলে বিকিরণ প্রণালীতে তাপ সাধারণত গ্যাসীয় এবং শূন্য মাধ্যমে সঞ্চালিত হয়। এই হলো তাপে সঞ্চালনের 3 প্রকার পদ্ধতি। এরপরে এই সংক্রান্ত কিছু প্রশ্ন, যে বিকিরণ বা পরিচলন বা পরিবহন প্রণালীতে তাপ উৎস থেকে অপেক্ষাকৃত নিম্নতর শক্তি স্থানের দিকে বা তাপের স্থানের উষ্ণতর অংশে অধিকতর শীতলতর অংশের দিকে তাপের সঞ্চালন ঘটে। সেই তাপ সঞ্চালনের জন্যই গরম বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, একটা শূন্য স্থানের সৃষ্টি হয়, অর্থাৎ নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। সেই জন্যই কিন্তু বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাত, মেঘ, শিশির, কুয়াশা, এই সবই কিন্তু, এই সব প্রাকৃতিক ঘটনাই কিন্তু তাপ সম্বলিত, তাপের উপর নির্ভরশীল, পরিবেশের তাপমাত্রা বা উষ্ণতার উপর নির্ভরশীল। তো সেই কারণের জন্যেই যে বেশ কিছু ঘটনা রয়েছে, প্রাকৃতিক ঘটনা, যেমন ধরাই বলছি, এটা কি মানে ভূপৃষ্ঠের জল, যে কোনো জলভাগের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়, গিয়ে পরিচলন প্রণালীতে কিন্তু উষ্ণতর অংশ থেকে জলের কণাগুলো বাষ্পকণায় পরিণত হয়ে অপেক্ষাকৃত উপরের দিকে উঠে যায়, মানে শীতলতর অংশের দিকে যায়। আর উপরে উঠে গিয়ে ওই জলীয় বাষ্পটা ঠান্ডায় ঘনীভূত হয়ে ছোট্ট ছোট্ট ধূলিকণাকে আশ্রয় করে জলবিন্দুর আকারে ভাসতে থাকে এবং আরো বেশিভাবে ঘনীভূত হয়ে একাধিক জলবিন্দু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় বড় বৃষ্টির ফোঁটা তৈরি করে, যেগুলো অভিকর্ষের ক্রিয়ায় পৃথিবীর দিকে নেমে আসে, অর্থাৎ বৃষ্টি হয়। তখন কিন্তু আর বাতাসে ভেসে বেড়াতে পারে না, সেই জন্যই সেখানে বৃষ্টিপাত ঘটে। তাহলে দেখো, এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে পরিচলন প্রক্রিয়া সেখানেই সম্ভব যেখানে অভিকর্ষ বল ক্রিয়াশীল। যেখানে কিন্তু অভিকর্ষ বল নেই, সেখানে কিন্তু পরিচলন প্রক্রিয়াতে তাপের সঞ্চালন সম্ভব হয় না। পরিচলন প্রক্রিয়াতে তাপের সঞ্চালন সম্ভব হয় না। অভিকর্ষহীন স্থানে পরিচলন প্রণালীতে তাপের সঞ্চালন সম্ভব হয় না, কারণ আমরা দেখেছি যে পরিচলন প্রক্রিয়াতে একটা হাঁড়িতে জল গরম করার সময় বা একটা পাত্রে জল গরম হওয়ার সময় নিচের উষ্ণ জলটা গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে আসে, আর উপরের ভারী জলটা নিচের দিকে যায়। তা ভারী জল অর্থাৎ কি, তার ভরটা নিম্নমুখী ক্রিয়াশীল, অর্থাৎ অভিকর্ষ বলটাও নিচের দিকে ক্রিয়াশীল বলেই ওই উপরের ভারী জলটা নিচের দিকে যায়। কিন্তু যেখানে অভিকর্ষ নাই, তাহলে নিচের জলটা উপরে উঠে আসলেও উপরের জলটা কিন্তু আর নিচে যেত না। অর্থাৎ অভিকর্ষহীন স্থানে পরিচলন প্রক্রিয়াতে তাপের সঞ্চালন কখনোই সম্ভব নয়। অভিকর্ষহীন স্থানে পরিচলন প্রক্রিয়াতে তাপের সঞ্চালন সম্ভব নয়। পরিচলন প্রক্রিয়াতে
এরপরে তাহলে এইটা হলো কি, যে যেটা আমাদের বলছি যে জলভাগের উপরকার জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায় এবং ঠান্ডায় ঘনীভূত হয়ে আবার বৃষ্টির আকারে নেমে আসে। এটা কিসের দরুন? তাপের দরুন। অর্থাৎ প্রকৃতির বাষ্পীভবন, প্রকৃতিতে বাষ্পীভবন বা প্রাকৃতিক বাষ্পীভবন প্রক্রিয়াটি হলো মেঘের সৃষ্টি, অর্থাৎ জল বাষ্পীভূত হয়ে উঠে যাওয়া এবং আবার বৃষ্টির আকারে ঝরে পড়া। এখন এই সংক্রান্ত তাপ সংক্রান্ত প্রশ্নের আমি আলোচনা করছি। যেমন ধরো আমি বলছি যে তাপের সঞ্চালন সংক্রান্ত, যে আমাদের কাছে দেখবে শীতকালে নতুন লেপ পুরানো লেপ অপেক্ষা অনেক বেশি আরামদায়ক হয়। কেন? নতুন লেপ মানে নতুন তৈরি লেপ। লেপটা কিসের তৈরি? তুলা বা তুলোর তৈরি। তুলোটা কি? তাপের কুপরিবাহী। আর লেপের মধ্যে মানে মোটা স্তর, মোটা বেদ যুক্ত, তার মধ্যে অনেক তুলো দেওয়া আছে। এবং নতুন লেপের ক্ষেত্রে সেটা সেই ধুনুরি দিয়ে ওটাকে আচ্ছা করে ওর মধ্যে বায়ু ভরে দেয়, যার ফলে ওই ফুলে যাওয়া তুলোগুলো লেপের মধ্যে পুড়িয়ে দিয়ে পুরানো থাকে বলে তুলো তাপের পরিবাহী। এবং তুলোর মধ্যেকার বায়ুটা একাধিক বায়ুস্তর বিদ্যমান, সেই বায়ুটাও কিন্তু তাপের পরিবাহী। আর শীতকালে মানে আমরা লেপ গায়ে দিই কেন? শীতকালে আমাদেরকে শীত করে। কেন শীত করে? না, আমাদের দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যায়। বাইরের পরিবেশের উষ্ণতা অনেক কম, তুলনায় আমাদের দেহের অভ্যন্তরীণ উষ্ণতা অনেক বেশি। উষ্ণতর অংশ থেকে তাপ শীতলতর অংশের দিকে চলে যায়, তখনই আমাদেরকে শীত করে। পরিবেশে ফিরে যায় বলে তখনই আমাদেরকে শীত করে। তাই আমরা লেপটা ঢাকা দিয়ে দিই, অর্থাৎ কি আমাদের দেহের তাপটা যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে, বাইরে বেরিয়ে যেতে না পারে, সেই কারণের জন্যে আমরা লেপটা গায়ে দিই। কিন্তু পুরানো লেপের মধ্যে ওই তুলোগুলো চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে যে বায়ুস্তরটা থাকে সেই বায়ুস্তরটা কিন্তু অনেকখানি বেরিয়ে যায়। শুধুমাত্র তুলো তাপের পরিবাহী হলেও নতুন লেপের মতো অতখানি আমার দেহের তাপটাকে ধরে রাখতে পারে না, আমাদের দেহের তাপটাকে। সেই কারণের জন্য অনেকখানি কিন্তু ঠান্ডা লাগে, আমার দেহ থেকে তাপটা বাইরে বেরিয়ে যায়, যে কারণের জন্য নতুন লেপ পুরানো লেপ অপেক্ষা অধিক আরামদায়ক। আজকে এই পর্যন্ত। এর পরের দিন পরের ক্লাসে আবার